আমরা যদি একবার কল্পনা করার চেষ্টা করি, ধরুন সেই অদ্ভুত মুহূর্তটার কথা, যখন একটা মানব মস্তিষ্কে প্রথমবারের মতো জাদুর চেয়ে বাস্তবের প্রতি বেশি আকর্ষণ তৈরি হয়। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদম। মানে একটা শিশু হয়তো মন্ত্রমুগ্ধ হয়ে কোনো রূপকথার গল্প শুনছে বা খেলনা নিয়ে জাদুকরি কোনো জগৎ তৈরি করছে, আর হঠাৎ করেই তার মনে হলো এগুলো তো সব বানানো। ঠিক, মানে এর কোনো বাস্তব ভিত্তি নেই। হ্যাঁ, ঠিক এই যে বিন্দুটা, যেখান থেকে মানুষের সত্য খোঁজার যাত্রা শুরু হয় আর কল্পনার ফানুস ফুটো হতে শুরু করে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক সেই রূপান্তরের মনস্তত্ত্ব নিয়েই কথা বলবো। আর এর জন্য আমাদের হাতে দারুণ একটা উৎস আছে। ঠিক বলেছেন। আমাদের হাতে থাকা উৎসটি হল একটি চমৎকার পুরানো বই, দ্য স্টোরি বুক অফ সায়েন্স, মানে বিজ্ঞানের গল্পের বই আর কি। হুম। এর দ্বিতীয় অধ্যায়টির শিরোনাম নিয়ে আজ আমরা কথা বলবো। শিরোনামটা হল দ্য ফেয়ারি টেল অ্যান্ড ট্রু স্টোরি, অর্থাৎ রূপকথার গল্প এবং সত্য ঘটনা। রূপকথা থেকে সত্যের দিকে এই যে যাত্রা, এটি কিন্তু কেবল একটি সাধারণ মানসিক পরিবর্তন নয়। যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব এটি মানব সভ্যতার বৌদ্ধিক বিকাশের একটি অত্যন্ত শক্তিশালী রূপক। তাই তো, আদিম যুগ থেকে আধুনিক যুগে মানুষের চিন্তাধারার বিবর্তন ঠিক এভাবেই ঘটেছে আসলে। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলি। এই বিবর্তনের চিত্রটা মূল লেখায় অসাধারণভাবে ফুটে উঠেছে একটি খুব সাধারণ, ছিমসাম, ঘরোয়া পরিবেশের মধ্যে দিয়ে। একটা লিভিং রুমের দৃশ্য, তাই না? একদম। দৃশ্যপটটা ভাবলে একটা জীবন্ত মনস্তাত্ত্বিক গবেষণাগারের কথা মনে পড়ে। একটা ঘরে ৬ জন মানুষ নিজেদের নানান কাজে ব্যস্ত। আঙ্কেল পল নামের একজন বয়স্ক মানুষ এক কোনায় বসে গভীর মনোযোগ দিয়ে একটি বড় বই পড়ছেন। জ্যাক বেতের ঝুড়ি বুনছেন, মাদার অ্যামব্রয়েস চরকায় সুতো কাটছেন। আর ক্লেয়ার লাল সুতো দিয়ে কাপড়ে দাগ কাটছেন। হ্যাঁ, আর ঘরের মেঝেতে বসে দুই শিশু, এমিল এবং জুলস, তারা তাদের নোয়াজ আর্ক বা নুহের নৌকার খেলনা প্রাণীগুলো নিয়ে খেলছে। মজার ব্যাপার হলো, বাচ্চারা কিন্তু এলোমেলোভাবে খেলছে না। এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ঠিক, তারা প্রাণীগুলোকে একেবারে সারিবদ্ধ করে সাজাচ্ছে। সামনে উট, তারপর ঘোড়া, এরপর কুকুর, ভেড়া, গাধা, ষাঁড়, সিংহ, হাতি, ভাল্লুক। বাপরে, অনেক প্রাণী তো! হ্যাঁ, মানে একেবারে নিখুঁত শৃঙ্খলায় একটা লম্বা মিছিল। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল শিশুদের এই খেলার ধরনটি। একটু বুঝিয়ে বলবেন। প্রাণীগুলোকে সারিবদ্ধ করা আসলে বিজ্ঞানের একদম প্রাথমিক একটি ধাপ, যাকে আমরা শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বলতে পারি। ও আচ্ছা, মানে অবচেতনভাবেই। ঠিক তাই। শিশুরা অবচেতনভাবেই তাদের চারপাশের জগৎকে একটা নিয়মের মধ্যে, মানে একটি শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছে। দারুণ একটা ব্যাপার। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এই শারীরিক বা যান্ত্রিক খেলাটা আর তাদের বিকাশমান মস্তিষ্ককে পর্যাপ্ত উদ্দীপনা দিতে পারে না। মানে তারা বোর হয়ে যায়। হ্যাঁ, মস্তিষ্ক তখন নতুন কোনো তথ্যের, মানে নতুন কোনো আখ্যানের খোঁজ করে। আর ঠিক তখনই ঘটে ঘটনাটা। কি ঘটনা? ওই লম্বা মিছিল সাজাতে সাজাতে একসময় এমিল আর জুলস ক্লান্ত হয়ে পড়ে। তখন তারা মাদার অ্যামব্রয়েসের কাছে গিয়ে বায়না ধরে তাদের একটা গল্প শোনানোর জন্য। বাচ্চাদের চিরাচরিত স্বভাব আর কি। একদম। তো মাদার অ্যামব্রয়েস চরকা ঘোরাতে ঘোরাতে অত্যন্ত পরিচিত ছকের একটা গল্প শুরু করেন। ওই ঘাসফড়িংয়ের গল্পটা। হ্যাঁ, তিনি বলেন, একসময় এক ঘাসফড়িং আর এক পিঁপড়ে মেলায় যাওয়ার পথে একটি জমে যাওয়া নদীর সামনে আসে পড়ে। নদীর পানি পুরো বরফ হয়েছিল। আচ্ছা। ঘাসফড়িং এক লাফে বরফ পেরিয়ে ওপারে চলে যায়। কিন্তু ছোট পিঁপড়েটি ঘাসফড়িংয়ের কাঁধে চড়ে নদী পার হতে চাইলে ঘাসফড়িং তাকে নিজেই লাফ দিতে বলে। তারপর? লাফ দিতে গিয়ে পিঁপড়ে বেচারা বরফে পিছড়ে যায় এবং তার পা ভেঙে যায়। এরপর শুরু হয় দোষারোপের এক অদ্ভুত চেন বা শৃঙ্খল। এটি মূলত লোকসাহিত্যের চেইন টেল বা শৃঙ্খল গল্পের একটি ধ্রুপদী রূপ। চেইন টেল, হ্যাঁ। এই ধরনের গল্পগুলোতে সাধারণত একটি ঘটনার পর আরেকটি ঘটনা চক্রাকারে আবর্তিত হতে থাকে। আমার কাছে তো এই দোষারোপের পালাটাকে একেবারে আধুনিক যুগের ইন্টারনেটের কোনো মিম ফরম্যাটের মধ্যে মনে হচ্ছে। মিম? কিভাবে? মানে ওই যে কম্পিউটারের ইনফিনিট লুপের মতো আর কি, যেখানে লুপটা কেবল ঘুরতেই থাকে। ও আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে
পিঁপড়ে বরফকে নিষ্ঠুর বলে দোষ দেয় কারণ বরফ তার পা ভেঙে দিয়েছে। তখন বরফ বলে সূর্য তার চেয়ে শক্তিশালী কারণ সূর্য তাকে গলিয়ে দেয়। আর পিঁপড়ে তখন সূর্যকে দোষ দেয়। ঠিক। সূর্য আবার বলে মেঘ তার চেয়ে শক্তিশালী কারণ মেঘ তাকে ঢেকে দেয়। মেঘ আবার বাতাসকে শক্তিশালী বলে কারণ বাতাস তাকে তাড়িয়ে দেয়। বাবা, এ তো চলতেই আছে। হ্যাঁ, বাতাস দেওয়ালকে শক্তিশালী বলে, আর সবশেষে দেওয়াল বলে ইঁদুর তার চেয়েও শক্তিশালী কারণ ইঁদুর দেওয়াল ফুটো করে দেয়। একটা অদ্ভুত চক্র আসলেই। আমার খটকাটা ঠিক এই জায়গায়। আমরা তো জানি শিশুরা পুনরাবৃত্তি বা একই জিনিসের পুনরাবৃত্তি খুব পছন্দ করে। তাই তো। তারা একই ছড়া বা গান বারবার শুনতে চায়। তাহলে এই ধরনের অন্তহীন লুপের গল্পে তারা কেন আকৃষ্ট হবে না? এটি একটি চমৎকার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। মানে শিশুরা পুনরাবৃত্তি পছন্দ করে ঠিকই, কিন্তু সেটা মূলত ভাষা শেখা বা ছন্দ আয়ত্ত করার প্রাথমিক পর্যায়ে। আচ্ছা। কিন্তু যখন তাদের মস্তিষ্ক কার্যকারণ বা কজালিটি বুঝতে শুরু করে, তখন কেবল একটার পর একটা ঘটনার ক্রম তাদের আর সন্তুষ্ট করতে পারে না। মানে শুধু একটার পর একটা ঘটনা ঘটলেই হবে না, কারণটাও জানতে হবে। একদম। মাদার অ্যামব্রোজের গল্পে কেবল শক্তির আধিপত্য দেখানো হচ্ছে, কে কার চেয়ে বড় বা শক্তিশালী। এখানে ইঁদুরের পর বিড়াল আসবে, বিড়ালের পর ঝাড়ু আসবে যা বিড়ালকে পেটাবে, ঝাড়ুর পর আগুন, তারপর পানি, তারপর ষাঁড় যে পানি খাবে। মানে এর কোনো শেষ নেই। না, তারপর মাছি যে ষাঁড়কে কামড়াবে, তারপর পাখি যে মাছিটাকে খাবে, এবং সবশেষে ফাঁদ যা পাখিটাকে ধরবে। ওরে বাবা! এই শৃঙ্খলে কোনো যৌক্তিক উপসংহার নেই, কোনো কেন বা কিভাবের উত্তর নেই। জুলস নামক শিশুটির মস্তিষ্ক ঠিক এই জায়গাটাতেই বিদ্রোহ করে। আচ্ছা। সে অধৈর্য হয়ে বলে ওঠে, সব তো একই জিনিসের বারবার পুনরাবৃত্তি, অর্থাৎ তার মস্তিষ্ক এই অন্তহীন চক্রের অসারতা ধরে ফেলেছে। তার মানে গল্পের অ্যালগোরিদমটা শিশুটি হ্যাক করে ফেলেছে। ঠিক তাই। সে বুঝে গেছে যে এই ইনফিনিট লুপ থেকে নতুন কোনো জ্ঞান বেরিয়ে আসবে না। মাদার অ্যামব্রোজ যখন এমিলকে বলেন যে এই শৃঙ্খল যতক্ষণ খুশি চলতে পারে, কারণ একজন যত শক্তিশালী হোক না কেন তার চেয়েও শক্তিশালী কেউ না কেউ সবসময় থাকে, তখন তিনি হয়তো ভাবছেন বাচ্চাদের একটি বড় দার্শনিক শিক্ষা দিচ্ছেন। কিন্তু আদতে তিনি শিশুদের বুদ্ধিমত্তাকে অবমূল্যায়ন করছেন। এক্স্যাক্টলি ঠিক। এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি পর্যবেক্ষণ। মানব ইতিহাসের আদিম যুগে মানুষ যখন প্রকৃতির নিয়মগুলো বুঝত না, তখন তারা ঠিক এভাবেই শক্তির শৃঙ্খল দিয়ে সবকিছু ব্যাখ্যা করত। ও আচ্ছা। যেমন বৃষ্টির দেবতা, বাতাসের দেবতা। হ্যাঁ, বৃষ্টির দেবতা, বাতাসের দেবতা, সূর্যের দেবতা, কে কার চেয়ে শক্তিশালী সেই লড়াইয়ের মিথ বা পৌরাণিক গল্প তৈরি করত। দারুণ একটা পয়েন্ট। কিন্তু সভ্যতার মস্তিষ্ক যখন একটু পরিণত হয়, তখন সে এই পৌরাণিক চক্র থেকে বেরিয়ে যৌক্তিক পরিণতি খুঁজতে চায়, ঠিক যেমনটি শিশু জুলস চাইছে। এখানেই বিষয়টা আসলেই খুব আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ মাদার অ্যামব্রোজ যখন বুঝতে পারেন যে শক্তির এই চেইন বাচ্চাদের কাছে কাজ করছে না, তখন তিনি কি করেন? তখন তিনি কৌশল বদলান। তিনি এবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন। মানে নতুন গল্প? হ্যাঁ, একেবারে ধ্রুপদী বা ক্লাসিক একটা রূপকথা, হপমাইথাম। ও, সেই বিখ্যাত গল্পটা। ঠিক। তিনি বেশ নাটকীয়ভাবে শুরু করেন। এক দেশে ছিল এক গরিব কাঠুরে আর তার স্ত্রী, তাদের 7 সন্তান, যার মধ্যে সবচেয়ে ছোট জন এতই ছোট যে তাকে একটা কাঠের ইজুতোর ভেতর ঘুম পাড়ানো হতো। একদম। কিন্তু মজাটা হলো গল্পটা ঠিক মতো ডালপালা মেলার আগেই এমিল পুরো প্লট ফাঁস করে দেয়। সত্যি, এমিলের এই প্রতিক্রিয়াটি কিন্তু গল্প বলার জগতের একটি বড় সংকটকে তুলে ধরে। সে বলে ওঠে যে সে এই গল্প আগে থেকেই জানে। শুধু জানে তাই নয়, সে রীতিমতো স্পয়লার দিয়ে দেয়। স্পয়লার? হ্যাঁ, সে বলে দেয় কিভাবে ওই 7 বাচ্চা জঙ্গলে হারিয়ে যাবে। ছোট বাচ্চাটা প্রথমে সাদা নুড়ি পাথর দিয়ে, আর পরে পাউরুটির টুকরো দিয়ে রাস্তা চেনার উপায় করবে। ঠিক। তারপর পাখিরা সেই পাউরুটি খেয়ে ফেলবে, বাচ্চারা পথ হারাবে, তারপর তারা দূরে আলো দেখতে পাবে, সেখানে দৌড়ে যাবে, এবং শেষে সেটা এক রাক্ষসের বাড়ি হিসাবে আবিষ্কৃত হবে। একদম তাই। ব্যাপারটা অনেকটা এমন, আমরা একটা সিনেমা দেখছি যার প্রতিটি দৃশ্য আমরা আগে থেকেই জানি। খুব বিরক্তিকর একটা ব্যাপার। তাই তো।
যখন কোনো গল্পের কাঠামো বা ট্রোপ শ্রোতার কাছে এতটা অনুমেয় বা প্রেডিক্টেবল হয়ে যায়, তখন কি কল্পকাহিনী তার জাদুকরী আবেদন পুরোপুরি হারিয়ে ফেলে? নিশ্চিতভাবেই যখন আমরা বুঝতে পারি একটি জাদুর খেলা কিভাবে কাজ করে, তখন আর সেই ম্যাজিক আমাদের বিস্মিত করতে পারে না, তাকে ডিকোড করে ফেলেছে। ওয়াও, তার মানে জাদুর পেছনের বিজ্ঞানটা সে ধরে ফেলেছে। ঠিক তাই। তার কাছে এটি আর জাদুকরী কিছু নয়, বরং একটি যান্ত্রিক ফর্মুলা মাত্র। তবে এর চেয়েও গভীর দার্শনিক অবস্থানটি নেয় শিশু জুলস। হ্যাঁ, জুলসের কথাগুলো আমাকে রীতিমতো চমকে দিয়েছে। সে কি বলে? সে শুধু এই গল্পটাই নয়, পুস ইন বুটস, সিন্ডারেলা বা ব্লু বিয়ার্ডের মতো জনপ্রিয় সব গল্পকে এক বাক্যে বাতিল করে দেয়। এক বাক্যে বাতিল? হ্যাঁ, তার যুক্তি হলো এগুলোর কোনোটাই সত্য নেই, এগুলো কেবলই রূপকথা। তার দাবিটি অত্যন্ত স্পষ্ট, সে এমন গল্প চায় যা সত্যি সত্যি ঘটে। একটি শিশুর মুখে এই কথাটি কতটা গভীর, তাই না? এটি একটি যুগান্তকারী মুহূর্ত। জুলসের এই যা সত্যি সত্যি ঘটে দাবিটি আসলে মানুষের জ্ঞানতাত্ত্বিক জাগরণের একটি প্রতিচ্ছবি। জ্ঞানতাত্ত্বিক জাগরণ একটু ভেঙে বলবেন? মানে, মানুষ যখন কল্পনার স্তর পার হয়, তখন সে তার চারপাশের বাস্তব জগৎকে যৌক্তিকভাবে বুঝতে চায়। আচ্ছা। রূপকথাগুলো হয়তো আমাদের কল্পনার শক্তির বিকাশ ঘটায় বা সাময়িক বিনোদন দেয়, কিন্তু সেগুলো বাস্তব পৃথিবীর কোনো নিয়ম শেখায় না। একদম সত্যি কথা। একটি শিশু যখন বুঝতে পারে যে কুমড়ো কখনো জাদুদণ্ডে ঘোড়ার গাড়ি হতে পারে না, তখন সে আসলে মিথ্যার আরামদায়ক সান্ত্বনা ছেড়ে সত্যের কঠিন মাটিতে পা রাখতে চাইছে। মানে সে ফ্যান্টাসি থেকে বের হতে চাইছে। হ্যাঁ, সে জানতে চাইছে তার চারপাশের মহাবিশ্ব আসলে কিভাবে কাজ করে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? এই পুরো সময়টায় আঙ্কেল পল, ওই যে যিনি এক কোণায় বসে বই পড়ছিলেন, হ্যাঁ, যিনি এতক্ষণ ঘরের এক কোণায় বসে মগ্ন হয়ে একটি বড় বই পড়ছিলেন, তিনি কিন্তু একদম চুপ করেছিলেন। হ্যাঁ, কিন্তু সত্য ঘটনা শোনার এই তীব্র দাবি শুনে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি তার বইটা বন্ধ করে দেন। ও আচ্ছা। তিনি বুঝতে পারেন এটি একটি মোক্ষম সুযোগ। শিশুদের এই জেগে ওঠা কৌতূহলকে এখন সঠিক পথে চালিত করা প্রয়োজন। আঙ্কেল পলের এই হস্তক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিভাবে? তিনি কিন্তু রূপকথাকে সরাসরি আক্রমণ করেন না, বরং এর সীমাবদ্ধতাগুলো ধরিয়ে দেন। এটা বেশ চমৎকার একটা দিক। তিনি একজন আদর্শ পথপ্রদর্শকের মতো স্বীকার করেন যে রূপকথার মধ্যে অদ্ভুত বা বিস্ময়কর উপাদান থাকে, যা শিশুদের মুগ্ধ করে। একদম। কিন্তু তিনি এর সাথে আরেকটি নতুন মাত্রা যোগ করেন। সেটা কি? উপযোগিতা। ঠিক, আঙ্কেল পল বোঝান যে সত্য গঠনের মধ্যেও রূপকথার মতোই অদ্ভুত এবং বিস্ময়কর বিষয় লুকিয়ে আছে। কিন্তু এর পাশাপাশি সত্য গঠনের আরেকটি বড় গুণ হল তা উপকারী বা ইউজফুল। এই সত্যগুলো তাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করবে, বাস্তব জগতের সাথে তাদের পরিচয় করাবে। খুব সুন্দর একটা কথা। আঙ্কেল পল এরপর একটি অসাধারণ দার্শনিক তুলনা টানেন, যেটা নিয়ে আমার মনে হয় আমাদের আরও গভীরে যাওয়া প্রয়োজন। কি তুলনা সেটা? তিনি বলেন কল্পকাহিনী বা রূপকথা হল মানুষের স্বপ্ন, অন্যদিকে সত্য হল ঈশ্বরের সৃষ্টি। এই বাক্যটির গভীরতা এবং দার্শনিক তাৎপর্য অনেক, তাই না? হ্যাঁ, মানুষের স্বপ্ন বলতে তিনি বোঝাচ্ছেন মানুষের তৈরি করা কাল্পনিক জগৎ, যা মূলত মানুষেরই নিজেদের আকাঙ্ক্ষা, ভয় বা সীমাবদ্ধতার প্রতিফলন। মানুষের কল্পনার একটি সীমা আছে। আপনি রাক্ষস বা পরীর গল্প বানিয়ে তাকে যতই শক্তিশালী বা অদ্ভুত করুন না কেন, তা একসময় একঘেয়ে হয়ে যায়। যেমনটা এমিল এবং জুলসের ক্ষেত্রে হয়েছে। ঠিক তাই, কারণ সেই কল্পনার কোনো বাস্তব ভিত্তি বা নিয়ম নেই। আর অন্যদিকে ঈশ্বরের সৃষ্টি বলতে তিনি প্রকৃতির শাশ্বত নিয়মগুলোকে বোঝাচ্ছেন। এই ধারণাটি আমাকে খুব ভাবাচ্ছে। কেন? কারণ রূপকথায় একজন জাদুকর চাইলেই যে কোনো কিছু করতে পারে, সেখানে কোনো নিয়মের বাধ্যবাধকতা নেই। একদম। কিন্তু প্রকৃতিতে, বাস্তব জগতে সবকিছু একটি নির্দিষ্ট নিয়ম বা পদার্থবিজ্ঞানের সূত্র মেনে চলে। ঠিক বলেছেন। আর সেই নিয়ম মেনে যখন প্রকৃতির কোনো ক্ষুদ্র প্রাণী বিস্ময়কর কিছু তৈরি করে, তখন তা যে কোনো জাদুর চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে। একদম সঠিক বিশ্লেষণ। প্রকৃতির নিয়মগুলো অনন্ত, অসীম এবং গাণিতিকভাবে নিখুঁত। বাস্তবের একটি ক্ষুদ্র পোকা কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে, তার গঠন কতটা জটিল, এগুলো মানুষের কল্পনা করা যে কোনো রাক্ষস বা ড্রাগনের চেয়েও বহু গুণ বেশি জটিল এবং বিস্ময়কর। তাই তো।
আঙ্কেল পল ঠিক এই সত্যটাই শিশুদের সামনে তুলে ধরতে চেয়েছেন। আর এটা প্রমাণ করার জন্য তিনি মাদার অ্যাম্ব্রোয়েসের সেই বরফে পা ভাঙা পিঁপড়ের গল্পটা দিকেই আবার ফিরে যান। আচ্ছা। তিনি বাচ্চাদের মনে করিয়ে দেন যে ওই কাল্পনিক পিঁপড়ের গল্প তাদের মোটেও আনন্দ দিতে পারেনি। বাচ্চারা তো বিরক্তই হয়েছিল। হ্যাঁ, এরপর তিনি একটি দারুণ প্রতিশ্রুতি দেন। বইয়ের এই অংশে সাদা পিঁপড়ে বা হোয়াইট অ্যান্টের উল্লেখ আছে। মানে উই পোকা? হ্যাঁ, উই পোকা। আঙ্কেল পল প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের সত্যিকারের সাদা পিঁপড়েদের জীবনের এমন একটি সত্য ঘটনা শোনাবেন যা রাক্ষসদের তাজা রক্তের গন্ধ পাওয়ার গল্প কিংবা জাদুকরি ছড়ির ছোঁয়ায় কুমড়ো থেকে ঘোড়ার গাড়ি হয়ে যাওয়ার গল্পের চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর। এবং আঙ্কেল পলের এই প্রতিশ্রুতি কিন্তু নিছক কথার কথা নয়। একদমই না। যদি আমরা বাস্তবের সাদা পিঁপড়ে বা উইপোকাদের সমাজ ব্যবস্থার কথা চিন্তা করি, তাদের বিশাল মাটির ঢিবি তৈরি করা, সেখানে বাতাস চলাচলের নিখুঁত প্রকৌশল, হ্যাঁ, তাদের আর্কিটেকচার তো অসাধারণ। ঠিক, তাদের সুশৃঙ্খল শ্রমবণ্টন, এগুলো এতটাই নিখুঁত এবং জটিল যে মানব মস্তিষ্কের কল্পনার জগতও এর কাছে হার মানে। আঙ্কেল পল আসলে বাচ্চাদের বোঝাতে চাইছেন যে জাদুর খোঁজ করার জন্য কাল্পনিক জগতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রকৃতি নিজেই সবচেয়ে বড় জাদুকর এবং তার জাদু বাস্তব। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা ঘটে এর ঠিক পরপরই। কি ঘটে? একটু আগে যে বাচ্চারা রূপকথা শুনতে শুনতে ক্লান্ত আর বিরক্ত হয়ে পড়েছিল, তারাই আঙ্কেল পলের এই সত্যিকারের পিঁপড়ের গল্প শোনার প্রস্তাব পেয়ে একসাথে প্রবল উৎসাহে চিৎকার করে ওঠে। ও তাই? হ্যাঁ, তারা বলে, আমি শুনবো। ভাবা যায়, এই যে আগ্রহের পুনর্জাগরণ, এটি প্রমাণ করে যে বাস্তব বা সত্যের একটা নিজস্ব চুম্বকীয় আকর্ষণ আছে। মানব মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই সত্যকে ধারণ করতে চায়। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। কি প্রশ্ন? জ্ঞান আসলে কি? জ্ঞান কেবল কিছু এলোমেলো তথ্য মুখস্থ করা বা কাল্পনিক আখ্যান শোনার নয়। এটি হলো বাস্তব জগৎকে ডিকোড করার, পড়ার এবং বোঝার একটি ক্ষমতা। একদম ঠিক বলেছেন। রূপকথা আমাদের কল্পনা শক্তির বিকাশ ঘটায় ঠিকই, কিন্তু সত্য ঘটনা আমাদের শেখায় কিভাবে চারপাশে পৃথিবীকে পর্যবেক্ষণ করতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে কার্যকারণ খুঁজতে হয়। মানে লজিক্যাল থিঙ্কিং তৈরি করে। হ্যাঁ, আঙ্কেল পল ভাঙা পায়ের কাল্পনিক পিঁপড়েকে বাস্তবের পরিশ্রমী এবং সুশৃঙ্খল পিঁপড়ে দিয়ে প্রতিস্থাপন করে বাচ্চাদের সামনে পুরো মহাবিশ্বের দরজা খুলে দিয়েছেন। অসাধারণ। তো পুরো বিশ্লেষণটি থেকে আমরা একটি চমৎকার উপসংহারে আসতে পারি। একটি অত্যন্ত সাধারণ বিকেল, ঘরের মেঝেতে কিছু কাঠের খেলনা আর চরকা কাটতে কাটতে বলা একটি একঘেয়ে রূপকথার গল্প। অথচ এই নিতান্ত সাধারণ প্রেক্ষাপট থেকেই কিভাবে মানব মস্তিষ্কের সবচেয়ে বড় রূপান্তরটি ঘটে গেল। সত্যি অভাবনীয়। কল্পনার মায়াজাল ভেঙে বাস্তব জগতের বিজ্ঞান এবং প্রকৃতির প্রতি এক গভীর কৌতূহলের জন্ম হল। কুমড়ো থেকে গাড়ি হওয়ার কাল্পনিক গল্পের চেয়ে একটি ছোট পোকা কিভাবে তার নিজের রাজ্য গড়ে তোলে, সেই বিজ্ঞানটা যে অনেক বেশি শ্বাসরুদ্ধকর তা শিশুরা খুব দ্রুতই ধরে ফেলেছে। এবং এই রূপান্তরটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মস্তিষ্ক সর্বদা বিবর্তিত হতে চায়। সে কেবল বিনোদনে আটকে থাকতে চায় না, সে মহাবিশ্বের প্রকৃত রহস্য উন্মোচন করতে চায়। একদম। তো বিদায় নেওয়ার আগে আমরা একটি উদ্দীপক বা প্ররোচনামূলক ভাবনার জায়গা রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। শিশুরা একটা বয়সে ঠিকই বুঝতে পারে যে রূপকথার জাদুর চেয়ে বাস্তব পৃথিবীর বিজ্ঞান বা প্রকৃতির নিয়ম অনেক বেশি রোমাঞ্চকর। হ্যাঁ। কিন্তু প্রাপ্তবয়স্ক হিসেবে দৈনন্দিন জীবনের জটিলতা এবং চাপে আমরা কি মাঝে মাঝে এই সত্যটা ভুলে যাই না? খুব সুন্দর একটা পয়েন্ট। আমরা কি আবারও আমাদের নিজেদের তৈরি করা আরামদায়ক কল্পনার জগতেই আশ্রয় খুঁজি না? অত্যন্ত প্রাসঙ্গিক একটি ভাবনা। বাস্তবতাকে আমরা অনেক সময় একঘেয়ে, রূঢ় বা কঠিন মনে করি। ফলে আমরা নানা ধরনের ফিকশন, কাল্পনিক আখ্যান বা সোশ্যাল মিডিয়ার তৈরি করা অবাস্তব জগতে নিজেদের ডুবিয়ে রাখি, ঠিক যেমনটি মাদার অ্যাম্ব্রোয়েসের অন্তহীন শৃঙ্খল গল্পটি ছিল। কিন্তু আজ যদি আমরা নতুন করে সেই হারিয়ে যাওয়া বিস্ময়কে ফিরে পেতে চাই, তবে আমাদের চারপাশের বাস্তবতার দিকে আরেকবার শিশুর মতো গভীর কৌতূহল নিয়ে তাকানো উচিত। একদম ঠিক। ওই ভাঙা পায়ের পিঁপড়েটার দিকে রূপকথার চশমা দিয়ে না দেখে বাস্তবের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে হয়তো এমন সব গল্প বেরিয়ে আসবে যা সবচেয়ে বন্য কল্পনার চেয়েও বেশি জাদুকরী। প্রকৃতি হয়তো এমন অনেক সত্য ঘটনা সাজিয়ে রেখেছে যা শোনার জন্য আমাদের ভেতরে সেই শিশুটি আজও অপেক্ষা করে আছে। ভাববেন বিষয়টা।
আজ এই পর্যন্তই, কথা হবে পরের কোনো গভীর বিশ্লেষণে।